আমি একটা জিনিস জীবনে অনুভব করি, বিপ্লব দেব আপনাদের হয়তো অনুভব, বিপ্লব দেব ব্যতিক্রমী ব্যক্তিত্ব। যে রাস্তায় কংগ্রেসরা সত্তা হাসিল করার জন্য চাইছিল, ওই রাস্তায় বিপ্লব দেব হাঁটেনি। যে রাস্তায় কমিউনিস্টরা সত্তা চালাচ্ছিল, কংগ্রেসরা ভেবেছিল ওই রাস্তায় হাঁটলে আমরাও সত্তায় বসবো, বিপ্লব দেব ওই রাস্তাও হাঁটেনি। আজ আমি এখান থেকে বলতে চাই, হয়তো ইলেকশনের কারণে আমি এখানে এসেছি, এমনিতেও আমি আসি, আমি প্রদেশ সভাপতি ছিলাম, মুখ্যমন্ত্রী ছিলাম, এখনো রাজ্যসভার এমপি আছি ত্রিপুরা থেকে, এবার লোকসভারও প্রার্থী হয়েছি। কাল আমার ভোট হয়ে গেছে, ইভিএম এ বন্ধ হয়ে গেছে, 4 তারিখ খুলবে, তো জনতার আশীর্বাদ আমি দেখব। এখানে মুবশির আলী বসে আছে, সিপিএম থেকে যখন মুবশির আলী দাঁড়িয়েছে তখন কৈলাস শহর থেকে এমএলএ হয়েছিল। এই মুবশির আলী ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছে, বিজেপিকে বলতো কংগ্রেস সিপিএম সাম্প্রদায়িক মুসলিমদেরকে পছন্দ করে না। এই তো সেই মুবশির আলী, এই জায়গায় তো তার জন্ম। কৈলাসের ছেলে, নজওয়ান, পড়ালেখা, সিপিএম এ ছিল, তো জিতে গেছে, বিজেপিতে এসে হেরে গেছে। কেন? মাইন্ডসেট। মাইন্ডসেট। কে এখানে বিপ্লব দেব দাঁড়িয়েছিল? টেঙ্গু দাঁড়িয়েছিল না, মুবশির আলী দাঁড়িয়েছে। ওই সেই ব্যক্তি, যে ব্যক্তিকে সিপিএম প্রার্থী বানিয়েছিল, আর মুবশির আলী কম বয়সে এখান থেকে এমএলএ হয়েছিল। আরে সিপিএম এ এমএলএ হতো তো চুল পাকতে হয়, চুল পাকনা ছাড়া এমএলএ মাত্র 2 জন ছিল, এক মুবশির আলী আর কুর্তি কদম তলার নাম কি জানেন? ইসলাম উদ্দিন। 2 জন চুল পাকনা ছাড়া এমএলএ, বাকি চুল না পাকলে সিপিএম এর এমএলএ হওয়া যায় না। এমন একজন এমএলএ কে আমি নিলাম যার চুল পাকেনি, কিন্তু আপনারা তাকে জিতালেন না। এবার বলুন, কাঁচা চুল যার রয়েছে তাকে এমএলএ জন্য আমরা প্রার্থী করলাম, আপনারা ভোট দিলেন না। और विप्लव जब तो तय करता है तो हासिल कर लेता है। আর এবার আপনাদেরকে বলি, আমি এই টিলা বাজার হোক আর আমার এই অঞ্চল হোক, এক মাইন্ডসেট থেকে বেরোন মেরে ভাই। বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল 4 বছর 2 মাস, কমিউনিস্টরা 2018 আগে প্রচার করেছে বিপ্লব দেব আরএসএস এর লোক, বিজেপি। বিপ্লব দেব বসলে সব মুসলমান ত্রিপুরা থেকে তাড়িয়ে দেবে, বাড়িয়ে বাড়িয়ে প্রচার করেছে। এই একটা ইস্যু ছিল। ও সংখ্যালঘু ভাইয়েরা এদেরকে চাঁদাও দিয়েছে, ভোটও দিয়েছে, দুটোটা। চাঁদাও দিয়েছে ভয়ে, ভোটটাও দিয়েছে। তার বদলে গোড়ার ডিম কিছু নেই। তার বদলে কি পেয়েছে बताओ তো? এত বছর যাবত কমিউনিস্ট ক্ষমতা, 25 বছর যাবত, एक चीज बताओ तो कांग्रेस की, सीपीएम की दिए। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিল তখন ত্রিপুরা রাজ্যে টিপিএস এর মাধ্যমে সবচেয়ে বেশি মুসলিম টিসিএস অফিসার বেরিয়েছে। কমিউনিস্ট তো বলতো আমরা তো সংখ্যালঘু ছাড়া কিছুই বুঝি না, তাহলে তোমাদের সময় কেন হলো না? 25টা বছর তো ক্ষমতা ছিল, তার আগে তো 10 বছর ছিল, 35 বছরে কটা টিসিএস বের করেছো? আর তোমাদের সময় তো টিসিএস এর বিষয়ে সব জানে কি হতো, কোথায় পেপার লিক হতো, কে লিস্টি দিত, কোথা থেকে হতো, সবাই জানে। কিন্তু বিপ্লব দেব সিনা টানে, সিনাতে হাত দিয়ে বলতে পারে বিপ্লব দেব সময় ট্রান্সফারেন্ট রিক্রুটমেন্ট নীতি মেরিট হতো, সে চাকরি পাবি, যে কোনো জাতির হোক, যে কোনো পন্থের হোক। মানিক শাহ সেই জায়গাতে কাজ করছে। আগে কমিউনিস্টের মেরিট হতে হবে, এসএফ এর ছেলে হতে হবে, ডিএফ এর হতে হবে, তারপর 10 বছর হতে হবে, 15 বছর হতে হবে, নারী সুবিধার হতে হবে।
তবেই তার একটা ক্লার্কের চাকরি জুটবে। টিপিএসের চাকরিগুলোর মধ্যে এরা এইসব করতো, মুখ চেনে মুখের ডাইল করতো। কিন্তু আজকে ত্রিপুরাতে এক মাইকালাল पैदा नहीं हुआ जो বলতে পারবে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর, মানিক শাহ মুখ্যমন্ত্রী হওয়ার পর টিপিএসসির মধ্যে কোনো ঘাপলাবাজি হতে তার আত্মীয় স্বজন পরিজন পার্টির লোকে একটা চাকরি দিয়েছে, কোনো মাইকালাল বলতে পারবে না পুরো প্রদেশের মধ্যে। যখন মেরিটই থাকবে তখন তো সবাই চাকরি পাবে, যার মধ্যে কোয়ালিটি আছে সেই পাবে, কোন জাত হোক পন্থ পার্টি হোক। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন একবার চিন্তা করে দেখো, বরজলা বাই ইলেকশনে ঝুমুর দাস ক্যান্ডিডেট ছিল, জিতেছে বাই ইলেকশনে, আমাদের ক্যান্ডিডেট পেছনে ছিল বাই ইলেকশন বরজলাতে। যখন আমি মুখ্যমন্ত্রী হই, প্রথম যে টিচারের চাকরিগুলো দিয়েছি, তারপরে সেই ঝুমুর বিশ্বাসের চাকরি হয়ে যায়। যে এমএলএ ছিল তার চাকরি হয়ে গেছে, সিপিএম এর এমএলএ জিতেছে। প্রতাপগড় এমএলএ রামু সরকার না রামু দাস ওর পত্নীর ধর্মপত্নীর চাকরি হয়ে যায় বিজেপি। একটা উদাহরণ দিয়ে বলুন তো দেখি, কমিউনিস্টের সময় বিজেপির কোন ঘরে একটা চাকরি হয়েছে না? হয়েছে কংগ্রেসের ঘরে হয়েছে, কাদের? বর্মন পরিবারের লোকে বললে হয়ে যায়, রাত্র হয়ে যায়। আগে চুপি চুপি ছিল, 23-এর নির্বাচনে সামনে এসে, কারণ কি অস্তিত্ব নেই। আর 24-এ জামাতুল্লাহ, 23-এ জামা প্যান্ট পরি না ছিল, এখন জামা খুললা গলাগলি করেন কি গলাগলি? ব্রিজেট বাবু আপনারও কম ভোগাইছে না। শান্তিতে প্রেসিডেন্ট যখন ছিলেন আপনাকে শান্তিতে রাখেনি, ও লিডার অফ অপোজিশন ছিল, জিনা হারাম করে দিয়েছে। আর তারপর ওই সময়ের ইতিহাস ইয়াদ করো কৈলাসহরবাসী, এই সেই আশিস শাহ, এই সেই লোক, এরা বলেছিল যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কংগ্রেস সিপিএম একত্রিত হয়েছে, তার জন্য আমরা আর কংগ্রেসে থাকতে পারবো না, আমরা এই কংগ্রেস করব না। কারণ কি, বাংলাতে কংগ্রেস সিপিএম একটা হয়ে গেছে, আর কংগ্রেস করা যাবে না। তার জন্য মমতা ব্যানার্জিকে ডেকে তৃণমূল কংগ্রেসে চলে গেছে। কংগ্রেস করা যাবে না, কারণ কংগ্রেসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে সিপিএম কোয়ালিশন করেছে, কংগ্রেস আর থাকাই যাবে না, তৃণমূলে চলে গেছে। 2018 ইলেকশন আগে আমার সঙ্গে লড়াই করছিল 6টা-7টা এমএলএ নিয়ে, বরজালাতে আমার সামনে আমাদের সঙ্গে লড়াই করলো, জামানত জব্দ হয়ে গেল। 7খানা এমএলএ নিয়ে আমার সঙ্গে লড়াই করলো। ওয়েস্ট বেঙ্গল থেকে বড় বড় তারকারা আসলো আমার কাছে, ছোট ছোট কার্যকর্তা এখানে যারা বসে আছে, এদের মতো কার্যকর্তা নিয়ে বরজলাতে আমরা লড়াই করেছি। আমরা সেকেন্ড পজিশনে এসে গেছি, তৃণমূল জামানত জব্দ হয়ে গেল। তখন বললো যে না, মমতা দিদির লোক আর ভালো লাগে না, মমতা দিদির লোক আর থাকা যেত না। তাড়াতাড়ি এসে বললো বিজেপির মধ্যে। কেন আসলো? বিজেপিকে বাড়ানোর জন্য, বিজেপিকে সংগঠন করার জন্য, বিজেপির পৃষ্ঠা প্রমুখ বানানোর জন্য, বিজেপির শক্তি কেন্দ্র বানানোর জন্য। ইলেকশনের 3 মাস আগে বিজেপিতে কেন আসলো? ইলেকশনের 3 মাস আগে বিজেপিতে তার জন্য এসে এমএলএ হতে হবে একমাত্র বিজেপি, নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহী। কারণ কি, ত্রিপুরার মানুষ বিজেপির দিকে চলে গেছে, প্রমাণিত হয়ে গেছে। এবার এমএলএ হওয়ার জন্য বিজেপিতে চলে আসো। আমি তখন না করেছিলাম, বলে এদেরকে নেওয়ার দরকার নেই, এদের নিলে ভোট করবো, বাকি সবটাই নেবো, একটা লইতাম না। আমি শর্ত রাখছিলাম উপরে, ভাই সাহেব সবকো লে লেঙ্গে, এক ছোট, এটা লইলে বিপদে পড়ব। মানুষ আমার আউলটা ভোট দিত না। তারপর আমি কন্ডিশন লিখেছি, ও নিজের কনস্টিটিউয়েন্সির মধ্যেই থাকবে, অন্য কেউ যাওয়ার দরকার নেই। কৈলাসহর আমার সঙ্গে দেখেছে, কেউ ধর্মনগর আমার সঙ্গে দেখেছে, বাগবার সাথে দেখেছে,
পেঁচার তলে দেখেছে? কোথাও না। পরে বলে না না আমরার কারণে না জিতছে। কাহেরে ভাই, তোমার কারণে? তোমার তুমি ভোটও নাই। তারপরে 2019-এর নির্বাচন, লোকসভা মন্ত্রী বানানো। কংগ্রেস করে কোনোদিন মন্ত্রী হতে পারত না ত্রিপুরাতে, কিন্তু মন্ত্রী বানানোর পর 2019-এর নির্বাচনে মন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী বিজেপির বিরোধ করে বলছে, বাইরে এসে বলছে ইলেকশনের সময় যাকে খুশি তাকে ভোট দাও। মন্ত্রী বলে কেন বলে? বিজেপির ভালোর জন্য, পৃষ্ঠপোষকের জন্য। ভেবেছিল এটা বুঝি সুধীর রঞ্জন মজুমদারের সঙ্গে হচ্ছে, যে বিপ্লব দেবকে সাথ পাঙ্গা পড়া হচ্ছে। 2019-এর নির্বাচনে যখন নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী হয়, শপথ গ্রহণ হয়, শপথ গ্রহণের পরের দিন সিধা দিল্লি থেকে এখানে আসি, রাত্রে 11টার সময় মন্ত্রী পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে। বিজেপি বেঈমানদের স্থান দেয় না। আর তারপর ওখান থেকে উত্তরপ্রদেশে ইলেকশন হচ্ছে, উত্তরাখণ্ডে হচ্ছে, গোয়াতে হচ্ছে, হিমাচলে হচ্ছে। সব ইলেকশনে বিজেপি হারবে আর কংগ্রেস চলে আসবে 4 রাজ্যের মধ্যে। তার জন্য ইলেকশনের রেজাল্ট দেওয়ার একদিন না 2 দিন আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে চলে গেছে, রিজাইন দিয়েছে। ভেবেছে ত্রিপুরার মানুষকে বলবে, দেখো আমরা আগে রিজাইন দিয়ে এসছি, আমরাই নেতা। আরে ঈশ্বর, শহরের কপালে সিন্দুর লাগে না, মন্ত্রীও পারে নাম রাখতে পারে না। রিজাইন দিয়া রেজাল্ট যখন 10 তারিখ আসলো, উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির সরকার, উত্তরাখণ্ডে ভারতীয় জনতা পার্টির সরকার, গোয়াতে ভারতীয় জনতা পার্টির সরকার, হিমাচলে ভারতীয় জনতা পার্টির সরকার। এবার কাহিনী তার জন্য বলি, তারপর বন্ধ নাই। কি করবো? বিজেপির থেকে এমএলএ আবার মমতা ব্যানার্জি ডেকে আনছে। আরবান বডি ইলেকশন খেয়াল আছে? আরবান বডি ইলেকশন মমতা ব্যানার্জির লোকেরা এখানে খেলা হবে খেলা হবে শুরু করেছে। আমি যখন মুখ্যমন্ত্রী, খেলা করো, পর খেলা শাহিনী কুশ একটা মেয়ে আইছে, ঘুরে গাড়ে দৌড়ে ছেড়ে জালের কিছু ঢুকায়, এক রাতে জালের ভাত খায় হাত ত্রিপুরা দেখতাম না। ত্রিপুরার মানুষটি কিভাবে এরা এখানে আগরতলাতে এসে গুন্ডাগিরি শুরু করেছে। ওরা একের পর এক যখন থানার মধ্যে এন্ট্রি হচ্ছে, এফআইআর হচ্ছে, তখন মমতার ভাতিজার পর্যন্ত এখানে আসতে হয়েছে। আর ইলেকশনের রেজাল্ট ত্রিপুরার মানুষ মনে করে দিয়েছে, এই ত্রিপুরা নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে একটি সিটও পায়নি। আগরতলার মধ্যে 51টার মধ্যে 51টা সিট ভারতীয় জনতা পার্টি চুরি। তারপরে শেষ নয়, তারপর আবার শুরু করলো এবার কি 23-এর বিধানসভা ইলেকশন। সিটের জন্য কম্প্রোমাইজ করলো, নিজের এমএলএ হওয়ার জন্য, ত্রিপুরার জন্য করেছে। মনে হয় যে আপনাদের নিজের ত্রিপুরার মানুষ টিলাবাজারের জন্য করেছে। টুপি পারো তো ইমানদারি সে পারো, মুসলিম ভাইদের দেখানোর জন্য ইফতারিকে টুপি মাত পর না, মন থেকে যখন প্যার করো তখন গিয়ে টুপি পরো। এরা বেবকুফ বানানোর জন্য 2023-এ সিপিএম এর সঙ্গে কম্প্রোমাইজ করে প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাতার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে, তখন প্রদ্যোৎ কিশোর মানিক্য খুব ভালো ছিল। জিতেন বাবুর কাছে সাবরুম থেকে জিতেন বাবু প্রদ্যোৎ কিশোর মানিক্যের কারণে জিতে এসে খুব ভালো মানুষ। এই তো ইতিহাসেতে। আর এই 23-এর নির্বাচনে ব্যক্তিগত এমএলএ হওয়ার জন্য এরা সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করছে। ব্যক্তিগত
হওয়ার জন্য। আর দেন এখন যখন 2024 নির্বাচন আসলো, আমি কোনোদিন কল্পনা করিনি মেরে ত্রিপুরাবাসী যে মানিক সরকারের কমসে কম এই মদিনা লিয়ে দেব না গয়া কাশি যাইতে পারে, কোন দিকে ধরতো না। গয়াতে পিণ্ডদানও নিত না। সারা বছর ত্রিপুরাতে কত খুন কারানি সিপিএম কংগ্রেস মিলে, মানিক বাবুই তো 4 বারের মুখ্যমন্ত্রী ছিলেন, উনার কারণে তো এই খুন কারানি, উনাকে বসানোর জন্যই তো এত মহিলারে, উনার জন্যই তো আশির দাঙ্গা, এনএলএফটি, অতীব টাইগার ফোর্স, বিচ্ছিন্ন মনতে শ্রীরামপাল সহ 12 জনকে জুটা বলে মেরে দেওয়া, নৃশংসভাবে গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেলা। আমি তার জন্যই তো বলি, ঝর্ণা দাস বৈদ্য রাজ্যসভার এমপি ছিলেন, কি করবেন দিদি, আপনার স্বামীকে যারা মেরে মাথা কেটে ফুটবল খেলেছে সেই হাতচিহ্নে কালকে ভোট দিয়েছেন কি বলো ত্রিপুরাবাসীকে জানতে চান। স্বামীকে যারা খুন করেছে ভারতীয় মহিলা। মানিক বাবু 4 বারের মুখ্যমন্ত্রী, আপনি 25 বছরের টানা সরকার, পলিট ব্যুরোর মেম্বার, তাহলে পলিট ব্যুরোর মেম্বার হলে হাতচিহ্নিতে ভোট দিতে হয়, নতুন পরম্পরা। কেরালা তো করতে হইব, अब কেরালাতে বিপদ। এখানে মানিক বাবুর জন্য এক সংবিধান যে পলিট ব্যুরোর সদস্য হলে হাতচিহ্নিতে ভোট দিতে হয়, মানে সিপিএম বাতি হইলে যখন পাকে তখন হাত হয়ে যায় না। কাঁঠাল কাঁচা থাকলে এসবে থাকে, একটু বাতি হইলে ডিএফ হয়, পাকলে হাতচিহ্ন হয়ে যায় পলিট ব্যুরোর সদস্য। अब क्या है भाई? तो কেরালাতে কি হবে? কেরালাতে রাহুল গান্ধী কংগ্রেসের সর্বময় নেতা, তার বিরুদ্ধে সিপিএম এর ক্যান্ডিডেট, আর রাহুল গান্ধী ওখানে ভাষণ দিয়ে বলেন কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নজি তাকে জেলে ঢুকাও, সে ভ্রষ্ট। মানিক বাবু ফোন করেন, যান জিতেন বাবু, যান আশিস শাহ, ফোন করুন বিজয়নজিকে, জিজ্ঞাসা করুন আপনাকে জেলে পড়ার জন্য রাহুল গান্ধী কেন বলছে। আর এখানে আশিস বাবুর কুলো লিয়ে ঘুরতে আছে, কি আয় ভাই, ভুলবেন আপনারা? আপনারা টিলা বাজারের মানুষ, আপনারা ঘুরবেন না, কান ধরতে হবে, নামাইতেন পারতেন না। এই ত্রিপুরাতে বিপ্লব দেব, সুনীল দেবদের এরা যদি না আসতো, অমিত ভাই শাহ যদি না আসতো, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বান্দরের হাতে লাঠি ছিল, বান্দরের হাতে লাঠি ছিল। এরা উপযুক্ত না সরকার চালানোর, আমি বলি না, এরা উপযুক্তই ছিল না সরকার চালানোর। দুর্ভাগ্য আপনাদের, এদের মতো মুখ্যমন্ত্রী ছিল, এদের মতো মন্ত্রী ছিল। সিপিএম এর নাম কি? অপবিত্র কর। দেখেন চেহারা, দেখলে স্থান করতে ইচ্ছুক চাইছে লোক। এরা কি, এদের ব্যবহার কি করেছে? এরা 25 বছর শাসন করেছে, ভোট মহিলাদের জন্য কি করেছে এরা? আরে ভাই, জাতপাতের নামে কতদিন ভোট করবে? চলবে না। আমি টিলাবাজারকে সাবধান করার জন্য ভাই, আসুন বিজেপির সঙ্গে, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে, রাস্তা এটাই, এর বাইরে কোন রাস্তা নেই, এটাই শেষ রাস্তা। কারণ কি, এই পার্টির নেতাই বলে कोई जात नहीं, कोई पंथ नहीं। हमारे नरेंद्र भाई मोदी का की जात? एक महिला, हमारे पास 4 जात, एक महिला, एक गरीब, एक कृषक और एक नौजवान। ये 4 जाति के भारतीय जनता पार्टी माने। कांग्रेस कम्युनिस्ट, हिंदू, मुसलमान, ख्रिस्टान, बौद्ध, जैन, तारपुर आबार हिंदुर मध्य ये ब्राह्मण, ये देवनाथ, ये दास, ये फलना ढिलना कत किछु। भारतीय जनता पार्टी बोले 4 जातिर कथा नरेंद्र भाई मोदी भारत में बोलेছে যে भाई नौजवान से मुस्लिम घर में जन्म ग्रहण करो, नौजवान देशर भविष्य है। कोन महिला से हिंदू हो मुस्लिम हो, से मां है, मातृ जाति है। भविष्य रचना करे 9 मास कोन बच्चा के पेटे नहीं, से हिंदू हो, मुस्लिम हो, ख्रिस्टान हो, मां तो मां ही होता है। और कृषक मार परे केउ যদি अन्नदाता হয়, पालन करता, तो कृषक, তার জন্য মোদি বলছেন কৃষক भी हमारा है। আর তার সঙ্গে বলছেন গরিব, যারা আর্থিকভাবে দুর্বল, এরা এক প্রজাতি, তাদের সঙ্গে এক জায়গা আনতে হবে মেনে নিতে হবে।
মানুষের হিম্মত ছিল এই দেশ এই দেশের মধ্যে জাত পাতের রাজনীতি সমস্ত রাজনৈতিক দলগুলি করে? নরেন্দ্র ভাই মোদী একমাত্র প্রধানমন্ত্রী এই দেশের মধ্যে যিনি জাত পাতের উপর উঠে বলেছেন মানুষ সর্বোপরি, মানুষ সর্বোপরি, হিউম্যানিজম, হিউম্যানিজম, মানুষ সর্বোপরি। চার জাতের কথা বলছে মানে মানুষ সর্বোপরি। এবার টিলাবাজার বাসী, কৈলাসহর বাসী নির্ণয় করুন কি করবেন, কেন করবেন, এতদিন কার জন্য করেছেন, কি পেয়েছেন, কি দিয়েছেন, কি পাবো তার উপর আশা করে ভোট না করা, কি আপনার কাছে আছে সেটা চলে যাবে তার উপরে অ্যাসেস করে ভোট করা। মনে রাখবেন আমি ভবিষ্যতে এটা পাবো, আমাকে এটা দেবে, তার পেছনে ছুটবো। তো বহু কিছু পাওয়া যায় না, নিরাশা আসে। কিন্তু আপনার কাছে যা আছে তা যদি চলে যাওয়ার ভয় থাকে তবে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন, তবে আপনি তার সুরক্ষা করতে পারবেন। আপনার বাড়ির বাউন্ডারিটা দিয়েছেন, বাউন্ডারিটা বারবার দেখতে হয় ঠিক আছে কিনা, ভেঙে তো যায়নি। কিন্তু বাউন্ডারি যখন দিয়ে না হয়, নেই বাউন্ডারি দেননি, তখন বাউন্ডারি দেখার জরুরত পড়ে না, দরকার পড়ে না। যখন আপনার কাছে যা আছে তার সুরক্ষার জন্য নিজেকে চিন্তা করতে হয়, তার জন্য তৈরি থাকতে। আজকে নরেন্দ্র মোদী আছে, কেমন জাতপাত করতে করি আমরা? হাত জন্য নেই না আমি সিপিএম কইতো কারা হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ওখানে হাতের ভিতরে ভোট দেয়। আর কংগ্রেসের কইতো কংগ্রেসের চামড়া তুলে নেবো আমরা, ওখানে লবণ দেয়া মরিচ দিয়া ভোট দেয়। আর কংগ্রেসকে তো এই নারী নির্যাতনকারী সিপিএমরা হুঁশিয়ার, কি স্লোগান দিব, কই যাবো, তাদের স্লোগানও বেঁচে গেছে এখানে। তার জন্য এখানে যখন বললাম জল জীবন মিশনের মাধ্যমে কার কার বাড়িতে জলের লাইন গেছে, সবাই হাত তুলে। সিপিএম এর সময় কার কার বাড়িতে জলের লাইন ছিল বিনা পয়সার, হাত তোলা তো এই খাতাটাও দেখাও। দেখো মানিক বাবু টিলাবাজারের মধ্যে মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করে একজনকে চাও দেবনি তোমরা। আল্লাহর ভাই দেয়নি, এরা বেইমান, বিপ্লব দেব বেইমান না। বিপ্লব দেব 4 বছর 2 বছর 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী ছিল। এবার আমাদের কোন মুসলিম ভাই বলতে পারবে না যে বিপ্লব দেব জাতিগত কারণে কারোর লোকসান করেছে। এক মাইকালা যদি বলতে পারে তো বিপ্লব দেব কোনোদিন আপনাদের সামনে চেহারা দেখাবে না। কোনোদিন জাতিগত রাজনীতি বিপ্লব দেব করেনি, মুখ্যমন্ত্রী ছিল। বিপ্লব দেব ডেভেলপমেন্টের উন্নয়নের রাজনীতি করেছে। আর ভারতীয় জনতা পার্টি সরকার বলেই যারা টিলাবাজারে এখনো সিপিএম করে তার বাড়িতে জল ঢুকেছে, যে কংগ্রেস করে তার বাড়িতে জল ঢুকেছে। ভারতীয় জনতা পার্টি সরকার বলেই যে এখনো কংগ্রেস সিপিএম করে তার বাড়িতে 5 কিলো করে চাউল যায়, কারণ মোদী বলে গরিব এক প্রজাতি। টিলাবাজার বাবুর জানিয়েন, টিলাবাজার হোক, বাবুর বাজার হোক, কৈলাসহরের হোক, যে কোনো প্রান্ত হোক, 5 কিলো করে। সিপিএম এর সময় কোন সিপিএম এর নেতা কোন বাবুর বাজার বা টিলাবাজারের কোন ব্যক্তি বলতে পারবে যে তাকে 10 গ্রাম চাউল ফ্রিতে দিয়েছে 25 বছরে? 25 বছরে 10 গ্রাম চাউল কোন রেশন শপ থেকে ফ্রি পেয়েছে? উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলা ফ্রিতে গরিব মহিলাদেরকে বলতে পারবে সিপিএম দিয়েছে? আবার যোজনার মাধ্যমে 4,20,000 ঘর ত্রিপুরার মধ্যে রেকর্ড করে সিপিএম 25 বছরে টানা সরকার মাত্র 8। যদি এমন হয় 25 বছর 48টা ঘর, এমন পণ্ডিত না হওয়া ভালো, জন্ম না হওয়া ভালো। এর থেকে আমাদের মতো মূর্খ হওয়া ভালো যারা 4,20,000 ঘর ত্রিপুরার মানুষের জন্য নরেন্দ্র ভাই মোদীর কাছ থেকে আনতে পারে, ত্রিপুরার গরিব মানুষকে ঘর দিতে পারে। আজকে যে धर्मनगर থেকে কৈলাসহর যখন আসলাম, क्या रोड है, आगे तेरा मेरा सीपीएम এর মতো तेरा मेरा सीपीएम में तेरा रोड दिया तो तेरा बीजेपी से सीधा रोड दिया सीधा ये सीपीएम में तेरा मेरा
আর যেটা কংগ্রেস এটা তেরামেরার মধ্যে মাছ কারিয়ে ঢুকে দেবে আসলে সাপের পেঁচার মধ্যে বাড়িতে পারে না। কারণ লোক রাত্রেবেলা দুটো চাকরি আনবো, 3টা ট্রান্সফার করবো, পিডব্লিউডি একটা কাজ মানিক সরকার দিয়ে দিব, বাদল চৌধুরী দিয়ে দিব। ব্যবসা। ভারতীয় জনতা পার্টি রাজনীতিকে ব্যবসায় পরিণত করে না, ব্যবসা করে না মেরে মিত্র। আজকে কৈলাসহরে যখন আসলাম আমি, এই রুটটা কেমন লাগে? আগেরটা ভালো আসতো না অন্যটা ভালো? পঞ্চায়েত দিয়ে হাত তুলে নিচু করেন। আগেরটা ভালো আসতো, এটা হাত তুলে দিতে গেলে একজনও নাই। আরে আগের এটি কি কি জিনিস আসতো চিনেন না? এই 18 তো যদি আমি এটির বৈতরণী পান না করাইতাম, এটি আপনারা রক্ত শিক্ষা খাইল, রক্ত শিক্ষা খাইল না। আমি তো ওই গিরগিটি আছে না রংবদলায়, এটির তো দেখে রক্ত শুশুনি আই একটা মা কইতো শুরু থাকতে, এই রক্ত শুশুনির সামনে যাইছে না চোখের তো সব খাই নিব, রক্ত মানে চাই এসে খাই নিব। এদিক সিপিএমডি আসলে এমন চাই এসে সব খেয়ে না। সারাদিন চাঁদা তোলা, মানুষকে লুটতরাজ করা, চাঁদা তোলা। এর বাইরে কি ছিল? পার্টি বেশি বসে থাকবে, সকালবেলা বেরোয়, সকালে ঘর থেকে স্নান বান করবে, বউরে যেমন দেখাইতেছে যেমন মানে এসডিএম হয়ে গেছে, ওই যাও পার্টি বেশি যাইতেছে। সকাল 9:30টার সময় জায়গা অফিসের মধ্যে স্কুল টিচার হয়তো 10টার সময় যায়, সিপিএম এর নেতারা 9:30 অফিসে হয়ে যায়। কি করে? কি কাম করছে? রাস্তা বানাইছে, রোজগার দিয়েছে, মুবাশশির বইয়ে দিছে। দামও পেয়ে আমি মুবাশশির বইছে, এমএবার তুলা সকালবেলা কিছু বয়ে রাখতো। মুবাশশির কি কি করতে বসাতে পারে, কেমন কামটা করছে? রাস্তা বানাইলাম না আমি, এমএলএ আসতো মুবাশশিরের দিয়ে। বরং আমি মুখ্যমন্ত্রী থাকতে মুবাশশির ভালো ছেলে আমাকে বলতো, দাদা এই রোডটা একটু করে দেন না, এই রাস্তাটা করে দেন না। আমি যতটা পারি চেষ্টা করতাম। মুবাশশির আলীর কথা আমি শুনেছি অনেক। আমি পার্টির ঊর্ধ্বে উঠে কাজ করি। মুবাশশির এসে আমার একটা কাগজ দিত, দাদা দেন না, এটা দিলে জেলা বাজারে এটা ভালো হইব, বাবুর বাজারে এটা ভালো হইব, এটা কৈলাসহরের রোডটা ভালো হইব, হাসপাতাল বিল্ডিং, দাদা দেন না। বুঝো চাউল খতম নরেন্দ্র ভাই মোদী, জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী, 4,20,000 ঘরের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী, শৌচালয়ের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী, কোভিডের সময় টিকাকরণের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী, রাস্তার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নরেন্দ্র ভাই মোদী, স্পেশাল ইকোনমিক জোন নরেন্দ্র ভাই মোদী, এনসিআরটি ত্রিপুরাতে সিলেবাস তো নরেন্দ্র ভাই মোদী, 125টা বিদ্যাজ্যোতির প্রথম ত্রিপুরাতে সরকারি সিবিএসসি স্কুল তো নরেন্দ্র ভাই মোদী, 33% মহিলাদের জন্য সরকারি চাকরিতে রিজার্ভেশন নরেন্দ্র ভাই মোদী, 33% এমপিএমএল এর মধ্যে মহিলাদের জন্য রিজার্ভেশন নরেন্দ্র ভাই মোদী। তারপর উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা নরেন্দ্র ভাই মোদী, সৌভাগ্য যোজনার ইলেকট্রিসিটি কানেকশন নরেন্দ্র ভাই মোদী, 6,000 টাকা করে কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষকদেরকে নরেন্দ্র ভাই মোদী, 2,000 টাকা করে পেনশন তো নরেন্দ্র ভাই মোদী, 7 পে স্কেল তো নরেন্দ্র ভাই মোদী, 25% ডিএ তো নরেন্দ্র ভাই মোদী। আর কত বলবো? 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স আয়ুষ্মান ভারত যোজনা তো নরেন্দ্র ভাই মোদী, যুবাদের জন্য স্টার্ট আপ তো নরেন্দ্র ভাই মোদী। মানুষের জন্য রোজগার তো নরেন্দ্র ভাই মোদী। মেরে দোস্ত, আজকে একটা আমি বাবুর বাজার জনতার কাছে আপিল করতে চাই, চান আপনার ছেলের দিকে, আপনার মেয়ের দিকে, ভবিষ্যতের দিকে। কি দিয়েছে সিপিএম? আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এক শক্তিশালী সরকার। মানুষ শক্তির সঙ্গে যায়, দুর্বলের সঙ্গে কেউ যায় না মেরে মিত্র। আমরা যদি ভাবি বাবুর বাজারটা ত্রিপুরা, এমন নয়। অনেক সময় কোন ব্যাংক যদি কুয়োতে পড়ে যায় তো সে মনে করে কুয়াটাই বুঝছে সমুদ্র, কিন্তু তাকে যখন সমুদ্র দেখানো হয় তখন সে বুঝে আমি তো এক ছোট জায়গায় ছিলাম। তার জন্য আমি বাবুর বাজারের সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করছি মেরে মিত্র, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আপনার যেটা বরবাদ করে যেটা করেছে সেটা আপনি রিটার্ন করতে পারবেন না, কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কৃতিত্ব
কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। সশক্ত করুন শক্তিশালী ভারতীয় জনতা পার্টির সরকার দিন। দেশের সশক্ত প্রধানমন্ত্রী হলে আজকে যদি আপনারা পদ্মফুলে ভোট দেন, পদ্মফুলে ভোট দেন তো প্রধানমন্ত্রী বানাবেন, আর যদি কাস্তুয়াতে ভোট দেন তো জামানত জব্দের মধ্যে যাবেন, এর বেশি কিছু না। জামানত জব্দের মধ্যে যাবেন। এবার তাই করো কি প্রধানমন্ত্রী বানাবেন না জামানত জব্দের জন্য ভোট দেবেন? আপনার একটা ভোট, বিপ্লব দেবের একটা ভোট, প্রধানমন্ত্রীর একটা ভোট, রাষ্ট্রপতির একটা ভোট। মূল্যায়ন করতে পারি তো প্রধানমন্ত্রী বানাবো, মূল্যায়ন করতে পারবো না তো জামানত জব্দের দিকে যাব। জীবনে জামানত জব্দ কেউ হতে চায় না। গিয়ে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন বাড়িতে গিয়ে, কিরে বাবা আমি জামানত জব্দ অনলিকে ভোট দিতাম নি, রাস্তাতে তো পোলা লগে লগে না করো না বাবা, জামানত জব্দের লিগে যাইও না, জীবন শেষ হয়ে যাবো না। বানাও তো ছেড় বানাও, শিয়ালের লোকে যেও না, শিয়ালের লোকে যেও না। শিয়াল ভূত হ্যাঁ, এই কমিউনিস্ট পার্টি ভূত হ্যাঁ। শিয়াল কোনোদিন কাউকে সুবুদ্ধি দেয় না, শিয়াল কোনোদিনও কাউকে সুবুদ্ধি দেয় না মেরে মিত্র। তার জন্য আমি সবার কাছে একটাই আপিল করব, পারবেন আপনারা সব পদ্মফুলে ভোট আনতে পারবেন? বাবুর বাজারবাসী পারবেন? মানবেন আমার কথা? ছেড়ে দিন কংগ্রেস সিপিএম, ধুয়ে মাঝে ফেলে দেন। বিপ্লবদের সাথ থাকবে, বিপ্লবদের जो बोलता है करता है, सामने साथ दें। কে কে থাকবে হাত তোলো তো দেখি, পেছনে থাকতো না দাদা, হাত তোলেন। এই দেখতেছেন আমি কাছে তুলে সাহেব দাঁড়িয়ে রয়েছেন, ভিডিও করো, হাত তোলো সবাই। এই দেখো মোবাইল সব হাত উঠা লিয়ে দেখো কংগ্রেস সিপিএম মানিক সরকার, দেখো এসে বাবুর বাজার পরিবর্তন হয়ে গেছে, নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে পড়তে বলে যাবে আর সশক্ত ত্রিপুরা তৈরি করবে আর সেই দিশাতে কাজ করবে। আমি বিশ্বাস করি এবার ইতিহাস তৈরি করে বাবুর বাজার, টিলা বাজার এরা কোনো কৃতদাস না হয়, কাউর ভোট ব্যাংক না মেরে ভাই, ভোট ব্যাংক জীবনে না হওয়া। আমরা ভোট দেব, ভোট ব্যাংক হবো না, এই মাথার মধ্যে বসিয়ে দিন। আমাদেরকে ভোট ব্যাংক কেউ বানাতে পারবে না। আমার ভোট ওকে দেব যেই ভোটে আমার ছেলের ভবিষ্যৎ তৈরি হবে, এক শক্তিশালী ভারত তৈরি হবে, সেই জায়গায় ভোট দেব। কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়া তার মানে গিয়ে আবার বিহারে গিয়ে আটকে দেব রথ লালু প্রসাদ পুতের কাছে, আবার এই রথ নিয়ে যাবে মমতা ব্যানার্জির কাছে। মমতা বুঝো কেন বেরে প্রধানমন্ত্রী তুই, আমি আছি না। মমতার দিকটা দুইটা দিক দিয়ে আইব স্টালিনের কাছে তামিলনাড়ুতে, কে হইব? আমি 39টা সিটে লড়ছি, আইতাছি হাম হোগে। এদিক দিয়ে বাইরে একটু সামনে যাইব। হ্যাঁ কেজরিওয়াল তো জেলেই আছে, ও কেজরিওয়াল গেছে জেলে থেকে, কংগ্রেসের লোকে যাইতাম না, সিট দিতাম না। যা হালতে এই ভবঘরের লোকে যায় কেউ, পাগলের লোকে যায় কেউ, মেরে টিলা মেরে বাবুর বাজারের মানুষ পাগলের লোকে যায়। আমার বাড়ির সামনে যে ছোট থাকতে বেচ্চা পাগলা যাইতো, আমরা ইটা দিতাম, দৌড়ানি দিত, এমন ইটা দাও দৌড়ানি দিব। এই কারণে আমি আপনাদেরকে বলি আগামী 26 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনের দিনে তাই করো মেরে মিত্র। জীবনে বেশি চিন্তা করো না, যে বেশি চিন্তা করে কোনো কিছু হয় না তার জীবনে। ছটফট ডিসিশন লো, মা ডালো, যাই গিয়ে পদ্মফুলের চিহ্নে দেখবে দুনিয়া বদল যাবে। আর এদেরকে এই কংগ্রেস সিপিএম এর নামধারী যে ত্রিপুরার যে রাজনৈতিক দল আছে তার সমাপ্ত করো, আর পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে দেখো না বক্সনগরের মতো, কই আমার বিল্লার মেয়ে বসে আছে, বক্সনগরের রেকর্ড করে 60% আমার সংখ্যালঘু ভাই রেকর্ড করে তফাজ্জুল হোসেন আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতা হোক ক্যান্ডিডেট সংখ্যালঘু ভাই তফাজ্জুল হোসেন। আর এবার আমিও বলি, অ্যাডভান্স বলে যাই, দেখো সোনামুড়াতে সিপিএম এর এমএলএ আছে না, এবার দেখো এই লোকসভা ভোটে জামানত জব্দ করে दूंगा, বক্সনগর জামানত জব্দ, তারপরে দলপুর জামানত জব্দ, বিশালগড় জামানত জব্দ, নওচর জামানত জব্দ। যেখানে সংখ্যালঘু ভাইয়েরা আছে এই সব পদ্মগুলো ভোট মেরেছে, আর তাদেরকে জামানত জব্দ করে 25 বছরের যে তাদের উপর অত্যাচার করে যে ভোট ব্যাংক বানিয়ে তার প্রতিশোধ আমরা নেব। 19 তারিখ নিয়ে নিয়েছে, 26 তারিখ বাবুর বাজার নেবে, তেলা বাজার নেবে। আমি আশা করি
আপনারা সেই সাথে কাজ করবেন। বলেন ভারতীয় জনতা পার্টি কি, ভারতীয় জনতা পার্টি কি, বাবুর বাজার বাসী কি। আপনারা কি বাবুর বাজারে না? মনে হইতেছে লন্ডনের ফ্লাইটের ইমিগ্রেশনের টিকিট রয়ে গেছে হাতে। কেড়ে তুলেন না বাবুর বাজার বাসী করলে বাবুর বাজার বাসী এতটাও। বাবুর বাজার বাসী কি, বাবুর বাজার বাসী কি, মন্ডল কি।